তরুণদের কথা খুব একটা বলা হয় না কিংবা তাদের কথাগুলো খুব একটা শোনা হয় না। এই কারণে তরুণদের অনেক সমস্যার ব্যাপারে যেমন আমাদের অনেক কিছুই জানা নেই, ঠিক তেমনি তাদের অনেক সফলতার বিষয়গুলো আমাদের জানা নেই কিংবা জানলেও সেগুলোকে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করি না। কিন্তু না, আমাদের এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। আমরা তরুণদের কথা শুনতে চাই, তরুণদের কথা বলতে চাই। আর এই কারণেই তরুণদের নিয়ে আমাদের এই আয়োজন এখন যৌবনজার। আমি আশিকুর রহমান চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে মনে করিয়ে দিতে চাই, তরুণদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান এখন যৌবনজার, এটি মঙ্গলবার পাক্ষিকভাবে সন্ধ্যা 6:45 প্রচারিত হয়। শুরুতেই আমরা কিছু কেস স্টাডি দেখাতে চাচ্ছি আমাদের প্রথম সেগমেন্টে, যে সেগমেন্টের নাম আমরা দিয়েছি ক্যাম্পাস থেকে বলছি। এর চাইতে কষ্টের আর অবহেলার আর কি হতে পারে, যখন সন্তান থাকা সত্ত্বেও বৃদ্ধ বাবা মাকে ভিক্ষা করতে হয়, শেষ বয়সে এসে বলতে হয় আমার কেউ নেই। লোকের ঘর লোক বাসায় করে খাতাম, ঘাস বেশি ফোন তো খাইছি বাপ, এখন আর সে শক্তি আর শক্তি নেই বাপ, আমার কেউ দেখে না। আবুল কালামের সন্তানদের সবাই যার যার মতো ব্যস্ত, এতই ব্যস্ত যে মা মারা যাওয়ার পর ৭৫ বছরের বৃদ্ধ বাবাকে দেখার তাদের আর সময় নেই। তাই এই বয়সে এসে এই শরীরে আবুল কালামকে রিক্সা চালাতে হচ্ছে। এটা কি তার প্রতি এক ধরনের নির্যাতন নয়? আপনাকে দেখার মতো কেউ নাই? না, ছেলেরা তো আলাদা হয়ে গেছে, হেরা খরচ ভোর কিছু দেয় না। আপনি এই কাজ আর কতদিন করতে পারবেন? তারপর আল্লাহ যতদিন বাঁচায় রাখে, বাসন খাওয়ান তো লাগবে করি আর কি, অন্য কাম করতে পারি না। যে কেস স্টাডিগুলো এখানে দেখানো হলো তাতে একটা বিষয় খুবই পরিষ্কার, যে আমাদের প্রবীণরা কতটা অবহেলার শিকার, নির্যাতনের শিকার। আমরা একদিকে প্রবীণদেরকে কোনোভাবেই বৃদ্ধাশ্রমে দেখতে চাই না, আর অন্যদিকে আমাদের ঘরে প্রবীণরা অবহেলার শিকার হচ্ছেন, নির্যাতনের শিকার হচ্ছেন। এইসব বাস্তবতা উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ইনস্টিটিউটের গবেষণায়। ওই গবেষণার মাধ্যমে তরুণরা বলতে চেয়েছেন যে কেন আন্তর্জাতিকভাবে প্রবীণ নির্যাতনের বিরুদ্ধে একটি দিবস পালন করা হয় এবং সেই দিবসটি কেন বাংলাদেশেও পালন করা অত্যন্ত প্রয়োজন। প্রবীণদেরকে নিয়ে গবেষণা এবং পড়ালেখা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমাজ কল্যাণ ইনস্টিটিউটে। সেখানকারই একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী লিপি কাজ করতে গিয়ে তার উপলব্ধি, এই সমাজে প্রতিবন্ধীরা যে এত বেশি বঞ্চিত সেটাকেও যেন হার মানায় প্রবীণদের অবস্থা। আমরা কিন্তু রীতিমতো ভয়েস রেস করছি। আমাদের আগে যে প্রবলেমগুলো প্রতিবন্ধী ব্যক্তিদের ছিল, এটা অনেকটা কমে এসেছে। যেমন আগে মানুষ যেরকম ঠাট্টা করতো আমাকে নিয়ে, এখন কিন্তু সেটা করে না, এখন যথেষ্ট সম্মান করে। তো প্রবীণদের জন্য যদি এইরকম ভয়েস রেস করা হয়, এইরকম কোনো সংগঠনের ব্যবস্থা করা হয়, সবাই যদি ওনাদের জন্য সচেতনমূলক কিছু করে, তাহলে অবশ্যই ওনাদেরও এমনটা হবে না, অনেকটাই স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে। ওই বিভাগেরই একজন প্রাক্তন শিক্ষার্থী ডক্টর মহসিন, জেরন্টোলজি বা বার্ধক্য বিদ্যা বিষয়ে পড়ালেখা শেষে তিনি এখন আগারগাঁওয়ের প্রবীণ নিবাসের দায়িত্বে আছেন। তার মতে, অধিকার বঞ্চিত ঘরের কাজের মানুষেরও সেই মর্যাদা আছে যা অনেক ক্ষেত্রে প্রবীণদের নেই। এখন যৌথ পরিবার প্রথা ভেঙে যাচ্ছে বাংলাদেশে। তো এটা একক পরিবারে আমি তো বলবো, আমরা যে ফ্ল্যাট কিনছি ওইখানেই একটা তাদের অ্যাবিউজ করা হচ্ছে। তা প্রত্যেকটা ফ্ল্যাট দেখেন আপনি, আমরা কিনছি, টাকা পয়সা জমিয়ে বুকিং দিচ্ছি, সেখানে চিলড্রেন রুম আছে, সার্ভেন্ট রুম আছে, গেস্ট রুম আছে, সেখানে প্যারেন্টস রুম নেই কেন? সার্ভেন্ট রুম যেখানে আছে সেখানে প্যারেন্টস রুম কেন থাকবে না? তাদের উপযোগী রুম, সেই রুমে তাদের হাই কমোড থাকবে, ওটা একটু ওল্ডার পার্সনের ডিজাইন করা থাকবে, সেই রুম স্পেশাল থাকবে। তো এটা তো আমাদের দেশে এখন পর্যন্ত এই চর্চা শুরু হয় নাই। এইসব বাস্তবতায় 15ই জুন আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন বিরোধী দিবস পালন করতে যাচ্ছেন তরুণরা। সামনে নিয়ে আসতে যাচ্ছেন প্রবীণ নির্যাতনের নানা দিক, যার একটি সাইলেন্ট সুইসাইড। দেখা গেল 1 বছর পর সে হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। সে কিন্তু আপনাকে 1 বছর আগে সিগন্যাল দিয়েছিল যে তার বুকে ব্যথা হচ্ছে, আপনি সেটি পাত্তা দেননি, তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাননি। নিয়ে গেলে হয়তো দেখা গেল 1 লাখ টাকা খরচ করে একটা রিং পরাইলে হার্টে অপারেশন, সে আরও 10 বছর বেঁচে যেত। কিন্তু সে রাগ করে কিন্তু আর আপনাকে, তার বুকে ব্যথা কিন্তু হয়েছে, আরও বেশি ব্যথা হয়েছে, কিন্তু হ্যাঁ সন্তানের ঝামেলা হবে বলে সে আর এইটা বলে নাই।
প্রেক্ষিতে কিন্তু সে মারা গেল। তো এটা কি সাইলেন্ট সুইসাইড না? এটা এক ধরনের সুইসাইড। তারা বিভিন্নভাবে শারীরিক নির্যাতন হচ্ছে, আবার পারিবারিকভাবেও প্রবীণরা নির্যাতন হয়। দেখা যাচ্ছে যে এখানে তাদের পরিবারে তাদেরকে বোঝা মনে করা হচ্ছে, পারিবারিক বোঝার কারণে তারা তাদের মানে সন্তান তাদের বাবা মার উপর হাত তোলা পর্যন্ত বাদ রাখছে না। স্পেশালি আমাদের করোনা টাইমটাতে আমাদের এলাকা, ইভেন আমাদের দেশ, আমাদের হচ্ছে গিয়ে বিভিন্ন শহর অঞ্চল, গ্রাম অঞ্চল পর্যায়ে প্রবীণ নির্যাতনের সংখ্যাটা আমাদের বেড়ে গিয়েছে। তো হ্যাঁ, এটা আমরা হচ্ছে গিয়ে কাজ করতে গিয়ে রিসার্চের মাধ্যমে আমরা পেয়েছি, রিসার্চের মাধ্যমে। আর হচ্ছে আমাদের সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউটের যে স্যাররা আছেন, তো ওনারাও হচ্ছে গিয়ে এই বিষয়ে কাজ করেছেন। কথা হয় তাদের সেই শিক্ষকদের সাথে। জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ইনস্টিটিউট থেকে প্রবীণদের বিষয়ে পরিচালিত গবেষণায় ভয়ঙ্কর কিছু তথ্য উঠে এসেছে, যদিও সেটা আংশিক চিত্র। আমরা যে ফাইন্ডিংসটা পাই, এই ফাইন্ডিংসের চেয়েও আর বেশি সংখ্যায় ঘটনাটি ঘটে। হ্যাঁ, কেন ঘটে? কারণ সকল ঘটনা আমরা যারা গবেষক হিসাবে তার কাছে যাই, যারা তথ্য সংগ্রহকারী তাদের কাছে সবগুলো বলতে চাই না। কেন বলতে চাই না? মান সম্মানের ভয়। যে আমি এই পিতা, আমি এই মা যে সন্তানকে জন্ম দিয়েছে, সে আমার গায়ে হাত তুলেছে, আমার আত্মীয় স্বজন, এমন আত্মীয় স্বজন যারা আমার গায়ে হাত তুলেছে, এগুলো কিন্তু সবগুলো বলতে চাই না। অনেক সময় দুঃখে কষ্ট বলে ফেলে, সবগুলা বলে না। একটা দেখবেন ওরাল অ্যাবিউজ, আমরা এটাকে বলি দেখেন বকাঝকা করা, আজে বাজে ভাষায় কথা বলা, বলে না? গ্রামে বলবেন এগুলো খুব বেশি, মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজে কথা বলা, অথবা এই বুড়া, এই বুড়ি হইছো, হ্যাঁ কিছু করতে পারো না, আবার এগুলা বসে বসে খাচ্ছ, হ্যাঁ মানে এইভাবে কিন্তু আমার মানে সম্পদ শেষ করে ফেলতেছো। এইগুলো ঘটনাগুলো কিন্তু ঘটে। হ্যাঁ পেয়েছি, এগুলো তো বেশি, এগুলো কিন্তু খুব বেশি। এই ধরনের ওরাল অ্যাবিউজ করে কিন্তু সবচেয়ে বেশি। সমাজ কল্যাণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বলছেন তারা তরুণ বয়সেই প্রবীণদেরকে নিয়ে কাজ করে যেতে চান, অন্যথায় আরও করুণ অবস্থা মোকাবেলা করতে হবে তাদেরকেই যখন তারা প্রবীণ হবেন। আমরা ইউরোপিয়ান ফুটবল লিগের সাথে পরিচিত, কিন্তু ইউরোপিয়ান রোবোটিক লিগ সেটার ব্যাপারে কি আমরা খুব বেশি পরিচিত? আমরা পরিচিত হই বা না হই তাতে কি, ওই লিগের যারা আয়োজক তারা কিন্তু ঠিকই বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের সাথে পরিচিত বলেই তারা এবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ওই লিগে মনোনীত করেছে, যেখানে সারা বিশ্ব থেকে মাত্র 5টি টিম অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। বিশ্বের নামিদামি বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও যেখানে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতি বছর ইউরোপিয়ান রোবোটিক লিগে অংশ নেওয়ার সুযোগ পান না, সেখানে বাংলাদেশের শিক্ষার্থীরা কিভাবে ওই লিগে এবার অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে সেটা দেখার জন্য ওই শিক্ষার্থীদের আমন্ত্রণ জানায় ঢাকার ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস। সেখানে গিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ওই মেধাবী শিক্ষার্থীরা জানায় রোবট হিসাবে যে ড্রোন এবং রোভার তারা বানিয়েছে সেটার উপযোগিতা বোঝার জন্য রানা প্লাজার ট্র্যাজেডিকে সামনে আনা যেতে পারে। কারণ তাদের এই ড্রোন এবং রোভার সেই উদ্ধার অভিযানটি চালাতে পারে যেখানে দুর্গত এলাকায় মানুষ পৌঁছাতেই পারে না, এবং সেটা রোবট করতে পারে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে নিজেদের মেধা খাটিয়ে। রানা প্লাজার ওই ঘটনার সময় যদি আমাদের রোভারটা থাকতো তাহলে হয়তো দেখা যেত ওই সময়ে এমন হয়েছে যে আমরা অনেক জায়গা আছে সেখানে মানুষদের ফুড মেডিসিন এগুলো ডেলিভার করতে পারিনি, বিকজ মানুষ সেখানে যাওয়ার মতো অবস্থাটা নেই। বাট সেখানে তো মানুষ আটকা আছে, সেই আটকা পড়া জায়গাটায় যেখানে মানুষ যেতে পারছে না, সেই জায়গায় যদি আমরা আমাদের রোভারটা পাঠিয়ে মেডিসিন ফুড ডেলিভার করতে পারতাম তাহলে ওই জায়গায় মানুষগুলোর বাঁচানোর চান্সটা আরও বেড়ে যেত। আমার মনে হয় যে দুইটা জিনিস খুব বেশি এই জায়গায় ইম্পর্টেন্ট ছিল। একটা হচ্ছে আমরা 3D লাইডার ইউজ করছি না, 3D লাইডার মানে 3D ম্যাপিংয়ের জন্য আমরা 3D লাইডার ইউজ করছি না, আমরা 2D লাইডার ইউজ করছি। কিন্তু আমরা আমাদের অ্যালগোরিদমটা এমনভাবে ডিজাইন করা যে 2D লাইডার দিয়ে আমরা 3D লাইডারের মতো ইউজ করতে পারবো। এটা একটা ইউনিকনেসের জায়গা। আরেকটা জায়গা হচ্ছে অটোনোমাস নেভিগেশন। আপনি প্রিভিয়াস যত কম্পিটিশান বলেন, মানে ইউরোপিয়ান রোবোটিক্স লিগে যত কম্পিটিটর্স ছিল সবাই হচ্ছে গিয়ে এই অটোনোমাস নেভিগেশনে ফেল করছে। বাট আমরা মনে করি যে আমাদের এই রোভারটা অটোনোমাসলি নেভিগেট করতে পারবে, এবং আমরা বিশ্বাস করি যে আমাদের যে অ্যালগোরিদম, আমাদের যে সফটওয়্যার, সেগুলো হচ্ছে ওনারা দেখে ইমপ্রেসড হয়েছে, যার ফলে আমাদেরকে ইউরোপিয়ান রোবোটিক্স লিগে আসার সুযোগ করে দিয়েছেন। দুর্ঘটনাস্থলে আমরা একটি লোকেশন দিয়ে দিব, সেই লোকেশনটা এই ড্রোনটা পুরোটা স্ক্যান করবে অটোনোমাসলি, আমরা এটা কন্ট্রোল করব না। তো সেই ডাটাগুলো বেস স্টেশনে আসবে, তখন আমরা এটাকে প্রসেস করে আমরা রোভারটাকে ইউজ করব।
ড্রোনের ক্ষেত্রে স্পেসিফিক্যালি আমরা জাস্ট একটা সিঙ্গেল ওয়েব ক্যাম দিয়ে হচ্ছে এই জিনিসটা করতেছি, যেটা হচ্ছে অন্য কোনো টিম করে না। একটা লো কস্ট সলিউশন যে আমরা একটা 2D ইমেজ, এই ইমেজটাকে হচ্ছে আমরা একটা 3D পয়েন্ট ক্লাউডে হচ্ছে জেনারেট করতেছি, করে আমরা যে লোকেশনগুলোতে হচ্ছে মানুষ বিপদে আছে ওই জিনিসগুলোকে হচ্ছে মার্ক করে দিচ্ছি, যাতে করে হচ্ছে রেস্কিউর যারা ওরা হচ্ছে বুঝতে সুবিধা হয় এই জায়গায় হচ্ছে আমার মানুষের বিপদে আছে বা এই জায়গাটার অবস্থা খুবই খারাপ, এখানে আমার ইমার্জেন্সি পৌঁছা উচিত। পোল্যান্ডের পজনান শহরে আগামী 20 থেকে 25 জুন ওই ইউরোপিয়ান রোবোটিক লীগ অনুষ্ঠিত হচ্ছে। অবাক করা ব্যাপার হলো সেখানে বিশ্বের মাত্র 5টি বিশ্ববিদ্যালয়ে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে, যার মধ্যে ব্র্যাক ইউনিভার্সিটি স্থান করে নিয়েছে। আবার এই 5টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের এই শিক্ষার্থীরাই একমাত্র আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষার্থী। তারা তাদের টিমের নাম দিয়েছে ব্র্যাক দ্বিচারী। এই কম্পিটিশনে মেনলি একটু উন্মুক্ত ছিল সবার জন্য, এখানে যে কেউ আসতে পারবে, বিভিন্ন কোম্পানি থেকেও অ্যাটেন্ড করা যেতে পারে এবং হচ্ছে যারা রিসার্চ ইনস্টিটিউট থাকে, সো সেই দিক থেকে আমি বলবো এইটা খুবই প্রেস্টিজিয়াস, কারণ হচ্ছে আন্ডারগ্র্যাড লেভেল থেকে ওরা কাজ শুরু করে ওরা কম্পিট করছে হচ্ছে কোম্পানির যারা আছে তাদের সঙ্গে, এবং যারা হচ্ছে বিভিন্ন পিএইচডি হোল্ডার মানে পিএইচডির জন্য কাজ করছেন তারা এই কম্পিটিশনে অ্যাটেন্ড করছে। ভূমিকম্প বা কোনো এরিয়ায় বা কোনো বিল্ডিংয়ে আগুন ধরছে, সেই জায়গাগুলোতে যদি আমি আমাদের রোবটটা পাঠাতে পারি, তখন সে সব কিছু অ্যানালাইসিস করে আমাদেরকে যদি একটা ডাটা দিতে পারে যে আমি এখানে এই হয়েছে, এখানে এই সমস্যাটা আছে, এই জায়গার এই সমস্যাটা আছে, এখানে মানুষ আছে, তাহলে আমাদের জন্য সুবিধা হয়ে যাবে রেস্কিউ করা। আমি মনে করি যে ডিজাস্টার হোক কিংবা অন্য কোনো প্রয়োজনে হোক, আমাদের তৈরি করা ডেভেলপ করা যেই রোবট যেই ড্রোন আছে এটা আমরা আমাদের দেশে এখনই ব্যবহার করার মতো উপযুক্ত অবস্থায় আছে। ইউরোপিয়ান রোবোটিক লিগে অংশ নেওয়া বাকিরাও উদ্ধার অভিযানে তাদের বানানো রোবট কিভাবে কাজ করে সেটা প্রদর্শন করবে। বাংলাদেশের শিক্ষার্থীরাও সেটা করবে, কিন্তু প্রশ্ন হলো মেধাবীদের এইসব নিত্য নতুন আইডিয়াগুলো জানার মাধ্যমে অন্যান্য দেশ যখন এটিকে কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করবে, তখন বাংলাদেশে শিক্ষার্থীদের এইসব উদ্ভাবন কতটা গুরুত্ব পাবে। আমাদের যেটা চাওয়া সেটা হচ্ছে আমাদেরকে বাইরে থেকে রেকগনাইজ না করে আমাদেরকে আসলে দেশের ভিতর থেকে যদি আমাদেরকে রেকগনাইজ করা হয়, এটা আমাদের দেশের জন্য এবং আমাদের জন্য সবার জন্যই উপকারে আসবে। আমাদেরকে যদি আরেকটু সুযোগ আরেকটু সময় দেওয়া হয়, আমরা তো স্টুডেন্ট, আমরা তো ছাত্র, আমরা এখন সময় পাচ্ছি, আমাদের পড়াশোনার ফাঁকে আমরা কাজগুলো করতে পারতেছি, কিন্তু যেমন আমি যদি এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমি যদি একটা জব সেক্টরে ঢুকি অথবা আমার দেশের যে অবস্থা, এই অবস্থাতে আমাকে আমার নিজের জীবিকার তাগিদে আমাকে কাজ শুরু করতে হবে। এই অবস্থাতে আমার রিসার্চ করা ইম্পসিবল। আমি চাচ্ছি রিসার্চ করতে, কিন্তু আমার রিসার্চ করার কোনো প্লেস নেই, কোনো জায়গা নেই। মেধাবীরা যেসব আইডিয়া শিক্ষার্থী অবস্থায় দেখাতে পারছে, যার গুরুত্ব সারা বিশ্ব উপলব্ধি করছে, সেখানে আমরা অবশ্যই চাইব তাদের কাজের ক্ষেত্র যেন বাংলাদেশে গড়ে ওঠে। মেধাবী শিক্ষার্থীরা যেন হতাশ হয়ে অন্য কোনো দেশের গবেষক হিসেবে চলে না যায়, তারা যেন নিজের দেশের জন্যই কাজ করতে পারে। এই পর্যায়ে থাকছে দেশে দেশে তারুণ্য। মোহাম্মদ হুসাইন আলম ক্যারিয়ারে তার দুটি পরিচয়। প্রথমেই শুরু করি সেই পরিচয়টি দিয়ে, যা শুনলে আমরা সাধারণভাবে মানুষকে বেশি সম্মান করতে চাই। পোল্যান্ডের 450 বছরের পুরনো বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ রোকলো থেকে এ পর্যন্ত 9 জন নোবেল পুরস্কার পেয়েছেন। সেই ইউনিভার্সিটিতে আলম শিক্ষকতা করেন। একই সাথে তিনি পোল্যান্ডে প্রতিষ্ঠা করেছেন ব্রিটিশ গ্র্যাজুয়েট কলেজ। পোল্যান্ডের বিশ্ববিখ্যাত একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আলমকে দেখে অবশ্যই আমরা সম্মান করি এবং তাকে বিশেষভাবে মূল্যায়ন করি। কিন্তু এই আলমকে হঠাৎ করে যদি দেখি তিনি একটি রেস্টুরেন্টে রান্নার কাজ করছেন এবং ওয়েটার হিসাবে দায়িত্ব পালন করছেন, তবে কি তাকে আমরা একইভাবে মূল্যায়ন করতে পারবো? সেটা তো পারবোই না, বরং অনেক ক্ষেত্রে অবাক হব। আমাদের এই অবাক হওয়া দেখে পোল্যান্ডের মতো ইউরোপের মানুষ তারাও কিন্তু অবাক হয়ে যান এটা ভেবে যে এই যুগে এসেও আমরা মানুষকে মূল্যায়ন করে থাকি তার কাজের ধরন দেখে। আলমের দ্বিতীয় পরিচয়, তিনি পোল্যান্ডের একটি রেস্টুরেন্টের কর্মচারী। ওয়েটার হিসেবে কিংবা রান্নাঘরে কাজ করা আলমকে দেখে শিক্ষার্থীদের অনেকেই দ্বিধায় পড়ে যান।
ইনি কি তাদের শিক্ষক? রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করা, রান্নাঘরে কাজ করা কিংবা খেটে খাওয়া মানুষের যে কোনো কাজের প্রতি আলমের অন্যরকম এক ভালো লাগা কাজ করে। কারণ একটাই, ইউরোপে তার ছাত্র জীবনে এই কাজগুলো করেছিলেন বলে তিনি লেখাপড়া চালিয়ে যেতে পেরেছিলেন, যার ফল হিসেবে তিনি আজ হতে পেরেছেন রোকলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আসলে আমি দুইটা কাজকে দুইভাবে দেখি। আমি এখন আফটার 15 মিনিট আমি ক্লাস নেব এখানে। আমি কলেজের ফাউন্ডার, বাট আমি যখন আমার কলেজে আসি তখন আমার কলেজের সমস্ত স্টাফ এবং একাডেমিক যে কাজগুলো আছে সমস্ত কিছু আমাকে দেখতে হয়। অনুরূপভাবে আমি যখন রেস্টুরেন্টে যাই তখন আমার কাজটা ভিন্ন। যখন আমার এই রেস্টুরেন্টে আসি তখন আমি ওয়ার্কার, আমি আমার অন্যান্য ওয়ার্কারদের মতোই সার্ভিস দিয়ে থাকি। আমি কাবাব বানাই, আমি টেবিল পরিষ্কার করি এবং আমি কাস্টমার সার্ভিস দিয়ে থাকি। এটাই আলম ইউরোপে থেকে শিখতে পেরেছেন প্রতিটি কাজের যেমন সম্মান রয়েছে, তেমনি এসব কাজের অভিজ্ঞতা কখনোই বৃথা যায় না। তাই তো রেস্টুরেন্টে রান্না কিংবা ওয়েটার হিসেবে কাজ করতে করতে পোল্যান্ডে একটি রেস্টুরেন্টের মালিক হতে পেরেছেন আলম। রেস্টুরেন্টের মালিক হয়েও তিনি একই সাথে রান্নার কাজ করছেন ওয়েটার হিসেবেও কাজ। ছোট বড় সমস্ত কাজকে সম্মান দেখানোর মধ্য দিয়ে আত্মসন্তুষ্টি হয়ে থাকে। এই আত্মসন্তুষ্টির মধ্য দিয়েই আমাদের একে অপরের মধ্যে ভালোবাসা এবং ভ্রাতৃত্ব সৃষ্টি হয়ে থাকে। বাংলাদেশের বেকারত্বের সংখ্যা অনেক বেশি, তার মেইন কারণ হলো লজ্জা এবং কে কি বলবে বা কে কি করবে। এই লজ্জার ফলে এবং লোকেদের কথা শোনার ভয়ে আমাদের শিক্ষিত বেকারের সংখ্যা অনেক বেশি। তারা যে কোনো কাজকে ভয় পেয়ে থাকে বা লজ্জা পেয়ে থাকে। কোনো কাজের অভিজ্ঞতায় যখন বৃথা যায় না ইউরোপে, তখন আলম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেখানে একটি কলেজ প্রতিষ্ঠা করতে পেরেছেন। তার সে ব্রিটিশ গ্র্যাজুয়েট কলেজে বাংলাদেশি সহ বিশ্বের নানা দেশের শিক্ষার্থীরা এখন পড়ালেখা করছেন। সারা বিশ্বে আমাদের তরুণরা এমনভাবে ছড়িয়ে আছেন যে আপনি চাইলে যে কোনো বিষয়ে বাংলাদেশি তরুণদের মাধ্যমে সরাসরি অভিজ্ঞতা অর্জন করতে পারেন। এই যেমন আপনার মনে হলো যে নিউ ইয়র্কে কীভাবে পুলিশ কাজ করে, সেই বিষয়টি আপনি বাংলাদেশি কোনো তরুণের মাধ্যমে জানতে চান, সেটাও সম্ভব। এবার আমরা সেরকমই এক বাংলাদেশি তরুণের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, যিনি নিউ ইয়র্কে একসময় ট্যাক্সি চালাতেন আর এখন তিনি নিউ ইয়র্কের পুলিশ কর্মকর্তা। রুবেল নিউ ইয়র্ক পুলিশ অফিসার হিসেবে কিভাবে মনোনীত হলেন, সেই গল্প শুনলে একটা বিষয় খুবই স্পষ্ট হয়ে যায়। তা হলো, কারো মধ্যে যদি যোগ্যতা থাকে তবে আমেরিকার মতো দেশগুলো তাকে খুঁজে পেতে খুব বেশি দেরি করে না। নিশ্চিতভাবে বলা যায়, এই রুবেল বাংলাদেশে যদি পুলিশ অফিসার হতে চাইতেন তবে তাকে তুলনামূলক কয়েক গুণ বেশি প্রক্রিয়া এবং একের পর এক পরীক্ষা পাশের মধ্য দিয়ে যেতে হতো, যা নিউ ইয়র্কে রুবেলের বেলায় দরকারই পড়েনি। আমার 2015-এ আমেরিকা যাওয়া, প্রথম 2015 এপ্রিলে। 1 বছর 1.5 বছর পরে আমি সিদ্ধান্ত নেই যে আমি এনওয়াইপিডিতে ঢুকবো। তো এনওয়াইপিডি অনেক বড় একটা জায়গা, আমার বাংলাদেশ থেকে গিয়ে এটা পারবো কিনা এটার জন্য তথ্য নিয়ে দেখলাম যে হ্যাঁ, আর যে রিকোয়ারমেন্ট আছে সেটা কভার করে। তো আমি 2016-এর শেষের দিকে আমি পরীক্ষা দেই এবং আমি জানতে পারি যে আমি পরীক্ষায় পাশ করি। এর আগে আমি ওখানে রেস্টুরেন্টে কাজ করেছি, ইয়েলো ক্যাব, সবাই মনে হয় জানেন, ম্যাক্সিমাম বাঙালি প্রথম থেকে শুরু করে ওখানে, এটা একটা ভালো জব। এই ইয়েলো ক্যাব চালিয়েছি। তো সেখান থেকে আমি এই এনওয়াইপিডিতে 6 মাসের ট্রেনিং শেষে আমি ব্রঞ্জে একটি প্রিসেন্টে যোগদান করি। যেসব যোগ্যতার কারণে রুবেল খুব সহজে নিউ ইয়র্কে পুলিশ অফিসার হতে পারলেন, তার মধ্যে একটি হলো সেখানকার পুলিশের কাজের প্রতি তার আগ্রহ এবং ভালোবাসা। আমেরিকা নামার পরে আমার যেটা পছন্দ হয় আমেরিকার যে পুলিশ প্রফেশন, পুলিশের যে ইমেজ, এটা আমার প্রথমেই অ্যাট্রাক্ট করে। আমি এয়ারপোর্ট থেকে নামার পরেই আমি দেখছি তাদের যে চলাফেরা, মানুষকে সাহায্য করতে তাদের যে চেষ্টা, এটা আমাকে সবসময় একটু আলাদাভাবে অ্যাটেনশন নিত। ওখানকার জবটা, পুলিশের জবের ধারণাটা একটু ডিফারেন্ট।
আমরা মনে করি যে আমরা সার্ভিস দিব মানুষকে, মানে ওই যে ওখানে লাঠির যে আমরা যে ফোর্সগুলো করি এগুলো অনেক ফাইনাল লেভেলে, খুব যখন ভায়োলেন্ট হয় তখন। কিন্তু নর্মালি কমিউনিটি লেভেলের সার্ভিস, মানুষে আমরা ওয়ান স্টেপ এগিয়ে যাই তার কি লাগবে এটা জানার জন্য। আমরা রিয়েলাইজ করি অনেক রিসার্চ অর্গানাইজেশন আছে যারা আমাদেরকে রিপোর্ট দেয় কাদের কোন ধরনের সার্ভিস লাগে। তো আলহামদুলিল্লাহ কোনো ধরনের প্রেশার নাই, কোনো ধরনের রিস্ক তো অবশ্যই থাকে, তারপরেও জবটা করার পরে আমরা ভালো ফিল করি যে না, আমরা রাইট ওয়েতে রাইট মানুষের রাইট হেল্পটা করতে পারছি। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের একজন তরুণ পুলিশ অফিসার হিসেবে তার কাজের অন্যতম একটি ভালো লাগার দিক তরুণদের নিয়ে কাজ করা, তরুণ জনগোষ্ঠীর দিকে বিশেষ দৃষ্টি দেয়া পুলিশের পক্ষ থেকে। ইয়ংদের নিয়ে অনেক ধরনের প্রোগ্রাম হয়, বিশেষ করে যারা নিউ ইয়র্কে বড় হচ্ছে এবং যারা বিভিন্ন রকমের ডিফিকাল্টি ফেস করছে তাদেরকে ফোকাস করে তাদের প্রবলেমগুলো অ্যাড্রেস করে আমাদের ডিপার্টমেন্ট অনেক ধরনের অ্যাক্টিভিটিস করে থাকে, যেমন ধরেন তাদের এডুকেশন, তাদের সোশ্যাল অ্যাক্টিভিটিস। ঝালকাঠির সন্তান রুবেল নিউ ইয়র্ক পুলিশ অফিসার হিসেবে মনোনীত হওয়ায় দারুণ খুশি তার পরিবার ও এলাকার মানুষ। সম্প্রতি ছুটিতে বেড়াতে এসেছিলেন তিনি। পরিবার আর বন্ধুদের সাথে দারুণ কিছু সময় কাটিয়ে আবারও ফিরে যেতে হলো নিউ ইয়র্কে তার পুলিশের কাজে, যে কাজে আছে বেশ কিছু চ্যালেঞ্জ। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ক্রাইম কন্ট্রোল করা, যেটা এখন অনেক হাই, গান ভায়োলেন্স আগের থেকে অনেক হাই। তো এই জায়গাগুলো অ্যাড্রেস করা এবং ক্রাইমকে কন্ট্রোল করাই ওয়ান অফ দ্য বেস্ট চ্যালেঞ্জ। আর কাজের স্বচ্ছতা অনেক বেশি, আপনাকে প্রচুর পরিমাণে জবাবদিহিতার মধ্যে দিয়ে যেতে হয়, যেটা আপনাকে আসলে স্বচ্ছ থাকতে বাধ্য করে। নিউ ইয়র্কে পুলিশের কাজে দারুণ ব্যস্ত থাকতে হয় রুবেলকে। তার মাঝেই ফেলে আসা বাংলাদেশকে মনে পড়ে যায় তার। স্বপ্ন দেখেন সেবার মনোভাব নিয়ে বাংলাদেশের তরুণরা দেশকে এগিয়ে নিয়ে যাবে বহুদূর। আজকের ভিডিওতে থাকছে হচ্ছে আমাদের সেলিব্রিটি হোয়াইটেনিং ক্রিম, আমাদের পেজে মোস্ট ডিমান্ডেবল একটা প্রোডাক্ট সেলিব্রিটি হোয়াইটেনিং ক্রিম। এটা হচ্ছে অরিজিনাল রিয়েল লেজার ডাবল হোয়াইটেনিং ক্রিম, সম্পূর্ণ আপনার এগুলো গ্যারান্টি সহ, মানে গ্যারান্টি সহ ক্রিম, 100% কাজ হবে। যদি কাজ না হয় মানে গ্যারান্টি। দুইটা ক্রিম একসাথে মিক্স করে ইউজ করবেন, তাহলেও আপনি খুব জলদি রেজাল্ট পাবেন। বিদেশি রং ফর্সাকারী এসব ক্রিমের বিজ্ঞাপন দেখে আমাদের মধ্যে অনেকেরই হয়তোবা চোখ আটকে যাচ্ছে। আবার আমাদের মধ্যে যারা বিশ্বাস করেন একমাত্র ফর্সা হলেই আপনি সুন্দর, তাদের বেলা তো কথাই নেই। এইসব বিজ্ঞাপন দেখে সাথে সাথে তারা এগুলো কিনে ব্যবহার করতে শুরু করেন। কিন্তু এতে করে যে কত বড় বিপদ ঘটছে সেটা কি ভেবে দেখেছেন? সবসময়ই দেখা যায়, তবে গভীর রাতে বিদেশি রং ফর্সাকারী এসব ক্রিমের বিজ্ঞাপন তুলনামূলক অনেক বেশি দেখা যায়। এসব বিজ্ঞাপনের সরাসরি সম্প্রচার এবং পণ্যের বিক্রি দুটিই বেশি হয়ে থাকে অনলাইন প্ল্যাটফর্মে। আশপাশের দেশগুলো থেকে আসা এসব রং ফর্সাকারী ক্রিমে কি আছে সেটা গবেষণায় ধরা পড়েছে ল্যাব টেস্টে। তবে ওই প্রসঙ্গে যাওয়ার আগে জানা দরকার ওইসব ক্রিমের বিজ্ঞাপনে কি দাবি করা হয়, কেননা ওই দাবিগুলোর মধ্যেই অনেক ইঙ্গিত লুকিয়ে থাকে। যেমনটা বলছিলেন গবেষণাটির সাথে যুক্ত এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট এসডোর তরুণ গবেষকরা। এরকম অনেক কিছু আমরা দেখেছি, বলছে যে 3 দিনে আপনার পুরো স্কিন টোন চেঞ্জ করে দিব, যে একটা ন্যাচারাল জিনিস আমি 3 দিনে চেঞ্জ করে ফেলতেছি। তার মানে ওটাতে কত লেভেলের, শুধু মার্কারি না, টাইটানিয়াম ডাইঅক্সাইড, এই ধরনের বিভিন্ন ধরনের কেমিক্যাল এটার মধ্যে থাকে। তো কত লেভেলের কনসেন্ট্রেশন থাকলে এই জিনিসটা 3 দিনে কাজ করে। 3 দিনের জায়গায় না হয় 5 দিনে কাজ করো, 10 দিনে কাজ করো। তার মানে কনসেন্ট্রেশনটা আপনারাই বুঝতে পারছেন, এক্সপোজারের মাত্রাটা আপনারা বুঝতে পারছেন। ওরা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে গিয়ে বলে দেয় যে হ্যাঁ প্রেগনেন্ট মাদাররা হচ্ছে গিয়ে ইউজ করতে পারবে না, কারণ হচ্ছে গিয়ে ওরা জানে যে ওই টাইমে হচ্ছে গিয়ে রিস্ক সবচেয়ে বেশি। এটা যদি হচ্ছে প্রেগনেন্ট মাদারকে হচ্ছে গিয়ে ক্ষতি করতে পারে, তার মানে হচ্ছে গিয়ে এটা সবাইকে ক্ষতি করছে। সরাসরি বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে এসব রং ফর্সাকারী ক্রিম অনলাইনে অর্ডার করার মাত্রই খুব সুন্দরভাবে তা পাকিস্তান কিংবা থাইল্যান্ডের মতো দেশ থেকে বাংলাদেশে পৌঁছে যাচ্ছে। সেই বিষয়টিরও প্রমাণ পেয়েছেন গবেষকরা। রং ফর্সাকারী এসব ক্রিমের মধ্যে কি আছে সেটা জানার জন্য তারা যে নমুনা সংগ্রহ করেছিলেন তার বেশিরভাগই তারা অনলাইনে অর্ডার করেছিলেন এবং তা খুব দ্রুততম সময়ের মধ্যে তাদের কাছে পৌঁছে যায়। তারপর শুরু হয় ওই নমুনাগুলোর ল্যাব টেস্ট। ক্রিমগুলো কিনে আমরা তো এখানে টেস্ট করতে পারবো না, এই টেস্টের জন্য আমরা বিদেশে পাঠিয়ে দিয়েছি।
যেসব আমরা সেখানে নিয়েছিলাম 47টার মতো ক্রিম প্রথমে, তো ওখানে 14টার মধ্যে হাই লেভেল অফ মানে কনসেন্ট্রেশন, মানে অনেক বেশি মাত্রায়, সহনশীল মাত্রার অনেক উপরে, অনেক বেশি মাত্রায় ওখানে পারদ বা মার্কারি পাওয়া গেছে, উপস্থিতি পাওয়া গেছে। সহনশীল মাত্রাটা হলো 1 ppm এর নিচে হতে হবে, পারমিসিবল লিমিট বলা হয়। তো 1 ppm এর নিচে এখানে অনেক বেশি, মানে আমরা যেটা দেখেছি যে একেবারে 1 লাখ 2 লাখের উপরে চলে গেছে পারদের মানে উপস্থিতি ওখানে, মানে ক্রিমটার মধ্যে পারদের উপস্থিতি। পারদটাকে এখানে ব্যবহার করা হচ্ছে আমার ত্বককে, আমার মেলানিনটাকে একেবারে মৃত করে দিয়ে ত্বককে ফর্সা করে দেওয়ার জন্য। অর্থাৎ এইটা যত ব্যবহার করবে তত হয়তো দ্রুত সে ফর্সা হবে, কিন্তু এটা মানুষ হয়তো জানেই না, এখনও মেয়েরা হয়তো কিছু কিছু বুঝতে পারছে যে এটা 1 মাস 2 মাস পরেই কিন্তু এর এফেক্টটা বুঝতে পারে। আমরা হয়তো প্রাথমিকভাবে মনে করছি যে আজকে আমাকে এই 7 দিন পরে আমার ফেসটা অনেক উজ্জ্বল হয়েছে, 1 মাস পরে আমাকে দেখতে আরও ফেয়ার লাগছে, এখন ফর্সা মনে হচ্ছে, কিন্তু এটা যে আসলে ধীরে ধীরে আমার ত্বকে ক্যান্সার তৈরি করছে এবং ত্বককে আসলে মেরে ফেলছে, এটা আমরা বুঝতে পারছি না। এখানে স্পেসিফিক দেখা যায় কয়েকটা ক্রিম, যেটা হলো মোস্টলি এশিয়ায় এটা তৈরি হয়, যেটা হলো পাকিস্তানে, চায়না থেকে কিছু আসছে, থাইল্যান্ড থেকে কিছু আসছে। চোরাই পথে আসা বিদেশি রং ফর্সাকারী ক্রিমে যে মার্কারি বা পারদের ব্যাপক উপস্থিতি পাওয়া গেছে, সেটি আসলেই কি গায়ের রং ফর্সা করতে পারে? সে ব্যাপারে আরও নিশ্চিত হতে আমরা যাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে। মার্কারি যে কিভাবে রংটা ফর্সা দেখা যায়, এটা আমাদের শরীরে যেই জিনিসটার কারণে, মেলানিন নামে একটা জিনিস আছে, সেটা হইলে গিয়া যাদের কম আছে তারা একটু বেশি ফর্সা, যাদের বেশি আছে তারা একটু কম ফর্সা। মার্কারি যখন আমার ইউজ করে তখন সামহাও এটা ওই জিনিসটাকে একটু ব্লক করে দেয়, এবং ব্লক করে দেওয়ার ফলে একটু উজ্জ্বল দেখা যায় আর কি। সেটা এটা যে একদম পার্মানেন্ট ফর্সা হয়ে যাবে তা না, একটা আস্তর বা একটা লেয়ারের মতো যেখানে হয়, যেটা হলো কি আপনাকে হয়তো নেক্সট 3 আওয়ার্স বা 5 আওয়ার্স আপনাকে এটা উজ্জ্বল দেখা যাবে। এটার যে ক্ষতির সম্ভাবনা, মার্কারি হিউজ ক্ষতি করে, মার্কারি ভেরি ভেরি টক্সিক একটা এলিমেন্ট। ক্যান্সার হইতে পারে, ব্লাড ক্যান্সার হইতে পারে, আমাদের কিডনির সমস্যা হইতে পারে, ব্রেন ইফেক্ট করতে পারে, আমাদের পুরো নার্ভ সিস্টেম ড্যামেজ হয়ে যেতে পারে। এবার আমরা এমন একটি কেস স্টাডি দেখাবো যেখানে অনেক কিছুই আরও স্পষ্ট হয়ে যায়। আমার মাইন্ডের কোথাও ছিল যে আমি বিয়ে করবো অ্যান্ড আমাকে সুন্দর লাগতে হবে, দ্যাটস এ আমি ম্যানিপুলেটেড হয়ে একটা এডুকেটেড মেয়ে হয়েও আমি প্রোডাক্টটা কিনেছি। তো প্রথম যেদিন আমি ব্যবহার করার পরে প্রবলেম হয়নি, তো ভোরবেলার দিকে আমার এই পাশ থেকে স্কিনের এই পাশ থেকে এই পর্যন্ত খুব চুলকাচ্ছে। থার্ড যেদিন দিলাম তারপর থেকে দেখি যে আমার এখানে র্যাশেস হয়ে গেছে, লাল 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 হলো। ভোরবেলার দিকে দেখি যে পুরা মানে বার্নিং হলে যেরকম হয় না, সেরকম বার্ন পুড়ে গেল। আমি সাথে সাথে ডক্টরের কাছে গেছি হসপিটালে, যখন আমি তাকে স্কিনটা খুলে দেখালাম ওরাও ভয় পেয়ে গেছে। বাংলাদেশি কোনো ক্রিমে পারদ বা মার্কারির ব্যাপক উপস্থিতি ধরা না পড়লেও এক্ষেত্রে বিদেশি রং ফর্সাকারী ক্রিমের চিত্র এক কথায় ভয়াবহ। এদের ব্যবসার মূল টার্গেট বাংলাদেশের মতো কিছু দেশ, যেখানে সৌন্দর্যের মূল কথা গায়ের রং হতে হবে ফর্সা। সচেতন হতে হবে আমাদের প্রত্যেকটা মানুষকে, নিজেকে। আমাদের সোসাইটিটাই এরকম, যেটা নিয়ে একটা ধারণা করা হয় যে রং ফর্সা মানে সুন্দর। তো স্বাভাবিকভাবেই যাদের রং ফর্সা না, তারা ওই সুন্দরের দিকেই ধাবিত হতে চায়। হতে গিয়ে তারা খারাপ কেমিক্যাল আছে কি নেই ওটা বিবেচনার চেয়ে তারা যে শর্টকাট, তারা যে ফর্সা হতে পারবে বিয়ের আগে বা কোনো অনুষ্ঠানের আগে পার্লারের সার্ভিস নিচ্ছে, এই জিনিসগুলোর প্রতি তখন তারা বেশি ধাবিত হয়। দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। শেষ করার আগে তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, এটি আপনাদেরই অনুষ্ঠান, তাই আপনাদের বেশি বেশি মতামত আশা করছি। মতামত পাঠানোর ঠিকানা এখন যৌবন যার, এই 3টি শব্দের সংক্ষিপ্ত রূপ ejj@ntbbt.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.ntbbt.com। আবার আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব আর ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই আস্থা রাখুন তারুণ্যের শক্তির উপর।